প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে পড়াবো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরিৎ থেকে। যে টপিকটা আমি পড়াবো সে টপিকটা হচ্ছে সরল বর্তনীতে তড়িৎ প্রবাহের রাশিমালা। একটি সরল বর্তনী। সরল বর্তনী কাকে বলে? বর্তনীর প্রতিটি অংশে তড়িৎ প্রবাহের মান যদি একই থাকে তাহলে তাকে বলা হয় সরল বর্তনী। এখানে একটা তড়িৎ কোষ নেওয়া হয়েছে, যার তড়িৎ চালক শক্তির পরিমাণ ই, অভ্যন্তরীণ রোধ আর, প্রবাহ মাত্রা আই, রোধ আর একটা চাবি সংযুক্ত করা হয়েছে। আমরা ইতিমধ্যে এগুলো সম্বন্ধে জানি, তারপরেও আমরা একটু বলে দিচ্ছি। ই হচ্ছে তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি কাকে বলে? বর্তনী এক প্রান্ত থেকে একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। অর্থাৎ একটি কোষ যে পরিমাণ তড়িৎ শক্তি দেয় তাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। স্মল আর, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ কাকে বলে? তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে তড়িৎ কোষের অভ্যন্তর দিয়ে প্রবাহের সময় কোষের অভ্যন্তরে তরল ও অন্যান্য পদার্থ দ্বারা যে বাধার সৃষ্টি হয় বা বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি। ক্যাপিটাল আর, এটা আমরা আগে থেকেই জানি। এটা হচ্ছে কোনো পরিবাহকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে বাধাপ্রাপ্ত হয় তাকে রোধ বলে, পরিবর্তনী রোধ, এটাকে আমরা রোধ বলি সাধারণত। আর আই হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। এ হচ্ছে এগুলোর পরিচিতি। চাবি তো অন অফ করার জন্য আমরা ব্যবহার করে থাকি, এটা আমরা সবাই জেনে থাকবো। এখন এই বর্তনীর তড়িৎ চালক শক্তির সংজ্ঞায় আমরা যা পেয়েছি যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে, এই প্রান্তটা ধনাত্মক, এই প্রান্তটা হচ্ছে ঋণাত্মক। ব্যাটারির না, সরি, যেহেতু একটি আছে এই জন্য এটাকে আমরা কোষ বলবো। কোষের ধনাত্মক প্রান্ত থেকে একক ধনাত্মক আধানকে বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, অর্থাৎ একটি কোষ ওই আধানকে আনতে বা তড়িৎ প্রবাহ মাত্রাকে আনতে যে পরিমাণ তড়িৎ শক্তি সরবরাহ করে তাকেই বলা হয় তড়িৎ চালক শক্তি। অর্থাৎ তড়িৎ চালক শক্তি যে শক্তি সরবরাহ করে সেই শক্তি দুইটি অংশে বিভক্ত। একটা অংশ হচ্ছে ব্যাটারির এক প্রান্ত থেকে অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে একক আধানকে বর্তনী ঘুরিয়ে কোষের অন্য প্রান্তে অর্থাৎ ঋণাত্মক প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা একটা অংশে বিভক্ত হয়। আর শক্তির অন্য অংশটি কোষের ঋণাত্মক প্রান্ত থেকে কোষের অভ্যন্তর দিয়ে কোষের ধনাত্মক প্রান্তে নিতে ব্যয় হয়। অর্থাৎ তড়িৎ চালক শক্তি ই ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম। ভি হচ্ছে, আমরা জানি ভি হচ্ছে বহির্বর্তনীর যে রোধ সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, এবং ভি প্রাইম ইকুয়াল টু হচ্ছে অভ্যন্তরীণ রোধের অর্থাৎ ব্যাটারির দুই প্রান্তের অভ্যন্তর দিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্য আই আর। ই ইকুয়াল টু মান বসিয়ে ই ইকুয়াল টু ভি এর জায়গায় বসালাম আই আর, অতএব ইকুয়াল টু আই আর I equal to
ই বাই আর প্লাস আর। এই হচ্ছে সরল বর্তনীতে তড়িৎ প্রবাহের রাশিমালা। এখানে আমরা দুইটা রাশিমালা পেয়েছি, একটা ভি আর একটা ভি প্রাইম। এই দুইটার আলাদা নাম আছে। ভি হচ্ছে প্রান্তীয় বিভব, এই সংজ্ঞাটা হচ্ছে কোনো বদ্ধ বর্তনীর ব্যাটারির এক প্রান্ত থেকে অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে একক ধনাত্মক আধানকে বর্তনী ঘুরিয়ে ব্যাটারির অন্য প্রান্তে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় প্রান্তীয় বিভব। এই কাজটাই বহির্বর্তনীতে কার্যকরী, এজন্য এটাকে কার্যকরী বিভব বলা হয়। আর ভি প্রাইম হচ্ছে, এটাকে বলা হয় অভ্যন্তরীণ বিভব বা হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট। এই সংখ্যাটা হচ্ছে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে একক ধনাত্মক আধানকে কোষের অভ্যন্তর দিয়ে অন্য প্রান্তে অর্থাৎ ধনাত্মক প্রান্তে নিতে, একক আধানকে নিতে যে পরিমাণ কাজ হয় তাকে হারানো ভোল্ট বলে, যা বহির্বর্তনীতে কার্যকরী নয়, তাকে বলা হারানো ভোল্ট। আমরা ইতিমধ্যে পেয়েছি E ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম, ভি ইকুয়াল টু ই মাইনাস ভি প্রাইম সমান হচ্ছে ই মাইনাস আইআর, লেখা যায় এটা। আমরা একটা তড়িৎ কোষকে যদি মুক্ত অবস্থায় একটি তড়িৎ কোষকে ভোল্টমিটারের সাহায্যে দুই প্রান্তে মাপি, তাহলে যে ভোল্টেজটা পাবো সে ভোল্টেজটা মুক্ত অবস্থায় যে ভোল্টেজটা পাবো সেটা হবে হচ্ছে ভি ইকুয়াল টু ই, অর্থাৎ তড়িৎ চালক শক্তির মোট মানের সমান। আর একটা প্রবাহ পরিবাহী এটার সাথে যুক্ত করে তড়িৎ প্রবাহিত করলে সেই ক্ষেত্রে দুই প্রান্তের যে বিভব পার্থক্য পাবো সেটা পাবো অনেক না কম, কিছুটা কম পাবো, অর্থাৎ ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর। অর্থাৎ একটি কোষকে আমরা বাজারে যে কোষগুলি দেখতে পাই সেই কোষগুলি দেখতে এরকম। এই একটা কোষে তড়িৎ পরিবাহী তার না যুক্ত করে যদি একটা ভোল্টমিটার দুই প্রান্তে ভোল্টমিটারের সাথে বিভব পার্থক্য নির্ণয় করি, সেই ক্ষেত্রে যে বিভব পার্থক্য পাবো এটার সাথে একটা তার যুক্ত করে তারপরে যদি বিভব পার্থক্য নির্ণয় করি, সেই ক্ষেত্রে যে বিভব পার্থক্য পাবো তার চেয়ে আগেরটা বেশি হবে, অর্থাৎ মুক্ত অবস্থায় বিভব পার্থক্যের পরিমাণ বেশি, অর্থাৎ তড়িৎ চালক শক্তি সমান। আর যখন তড়িৎ প্রবাহ চলবে তখন বিভব পার্থক্যের মান কম হবে, অর্থাৎ আইআর পরিমাণে কম হবে। এটা আমাদের জানা থাকবে। এখন এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণে একটা কোষ ব্যবহার করেছি, বহির্বর্তনীতে একটা রোধ ব্যবহার করেছি। যদি আমরা একাধিক কোষ বা একাধিক রোধ ব্যবহার করে বর্তনী তৈরি করি তাহলে কি অবস্থা হবে? সেই ক্ষেত্রে একাধিক রোধ ব্যবহার করলে আমরা রোধের সমবায় ঘটাবো, অর্থাৎ অনেক সময় আমাদের একটি রোধের পরিবর্তে অনেকগুলি রোধ ব্যবহার করা হয় রোধের পরিমাণ বাড়ানো বা কমানোর জন্য। সেই ক্ষেত্রে রোধকে কয়েকটা দুইটি নিয়মে আমরা সমবায় করে থাকি, প্রধানত দুইটি নিয়ম, শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়, এছাড়া মিশ্র সমবায় আছে। এই সমবায়গুলো সম্বন্ধে আমরা অল্প একটু জানি, যদিও আমরা এটা আগেই 9-10-এ কিছুটা পড়ে আসছি, এর জন্য শুধু সমীকরণটাই দেখাবো আমি। রোধের সমবায়, এখান থেকে আমাদের তুল্য রোধের সংজ্ঞাটা জানার দরকার। তুল্য রোধ হচ্ছে অনেকগুলি রোধের পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা হয়
যেখানে তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় তুল্য রোধ। রোধের সমবায় তিন প্রকার: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, শ্রেণী সমান্তরাল মিশ্র সমবায়। আমরা এই সমীকরণগুলো একটু দেখব। শ্রেণী সমবায়, প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে একটার পর একটা যদি আমরা সংযোগ করি তাহলে সেটাকে শ্রেণী সমবায় বলে। এটা হচ্ছে R1, R2, R3, এখান দিয়ে প্রবাহ যাবে I। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের ভিতর দিয়েই I পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যবর্তী যে বিভব পার্থক্য হবে আলাদা আলাদা, বিভব পার্থক্য হবে আলাদা। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কিন্তু প্রতিটি রোধের বিভব পার্থক্য হবে আলাদা। এই ক্ষেত্রে আমরা যে তুল্য রোধ পেয়েছি, তিনটে রোধ ব্যবহার না করে যদি আমরা তুল্য রোধ ব্যবহার করি, শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি হয় RS, সিরিজ যেহেতু RS লিখেছি, আমরা জানি RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এটাকে সমাধান করলে আমরা এরকম একটা রাশিমালা পাবো। আমরা এগুলা পূর্বেই শিখে আসছি। n সংখ্যক রোধের ক্ষেত্রে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস ডট 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 প্লাস RN। এই হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা। এরপর আসো সমান্তরাল সমবায়। R1, R2, R3, A, B। এটার ভিতরে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এখানে ভাগ হয়ে গেল I1, I2, I3, তিনটি ভাগে ভাগ হয়ে গেল। অর্থাৎ সমান্তরাল সমবায় হচ্ছে প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত এক বিন্দুতে, দ্বিতীয় প্রান্ত অন্য বিন্দুতে সংযোগ দেওয়া হয়, তারপরে তার সাথে একটা কোষ এবং চাবি আমরা যুক্ত করেছি। এই প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, কিন্তু প্রবাহের মাত্রার মান আলাদা। তো সেই ক্ষেত্রে R1 এর ক্ষেত্রে হবে হচ্ছে, এখানে যে তুল্য রোধটা পাবো, তুল্য রোধ RP হলে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। n সংখ্যকের ক্ষেত্রে n সংখ্যক হলে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 প্লাস 1/RN। এটা হচ্ছে তুল্য রোধের রাশিমালা সমান্তরাল সমবায়ের। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, কিন্তু প্রবাহ মাত্রা আলাদা। শ্রেণী সমবায়ের ঠিক উল্টাটা। মিশ্র সমবায়। মিশ্র সমবায় কি? মিশ্র সমবায়ের স্পেসিফিক কোনো সমীকরণ নেই। একই বর্তনীর ভিতরে
শ্রেণীতেও থাকবে, সমান্তরালেও থাকবে। এইরকম বর্তনীকে বলা হয় মিশ্র সমবায় বর্তনী। যেমন মনে করো আমরা একটা বর্তনী যদি এখানে আঁকি, এই একটা রোধ, এই একটা রোধ, এই ছয়টি রোধ আছে। এখানে কি আছে? এই দুইটা আছে শ্রেণীতে, এই দুইটা আছে শ্রেণীতে। যেহেতু এখানে গিয়ে তড়িৎ প্রবাহ 3 ভাগ হয়ে যাবে, এই 3 ভাগ হয়ে যাবে। এখানে এসে যেহেতু এখানে কোনো রোধের চিহ্ন নাই, অতএব এই বিন্দু আর এই বিন্দু একই কথা। এখানে হচ্ছে পরিবাহী তার, তাহলে এখানে আধান এসে আই আধান যদি হয়, এখান দিয়ে যাবে হচ্ছে I3, এখান দিয়ে যাবে হচ্ছে I4, এখান দিয়ে যাবে হচ্ছে I5। এইটা এইভাবে গিয়ে এখান দিয়ে ঠিক I6 লিখতে পারি আমরা, তবে I6টা I5 এর সমান, এইটাও I5 সমান I6। এভাবে প্রবাহটা ভাগ হয়ে যাবে। যেখান থেকে প্রবাহটা ভাগ হয় সেখান থেকে আমরা সমান্তরালে ধরি, আর যেখানে প্রবাহ ভাগ হবে না সেটাকে আমরা শ্রেণী সমবায় ধরি। আমরা যে বর্তনীটা এঁকেছি সেখানে এই রোধটা আর এই রোধটার ভিতর দিয়ে একই পরিমাণে প্রবাহ যায়, অথবা এইটা আর এইটা হচ্ছে শ্রেণীতে। এই দুইটা মিলে যে শ্রেণীতে পাবো সেটা, এইটা এবং এইটা, তিনটা আছে সমান্তরালে, তার সাথে আছে শ্রেণীতে। যদি মোট রোধের তুল্য রোধ নির্ণয় করতে বলে তাহলে আমাদের হবে এরকম, সমাধানটা হবে এরকম: R5 ও R6 এর তুল্য রোধ, তুল্য রোধ RS1 হলে, যেহেতু এই দুটো শ্রেণীতে আছে, RS1 ইকুয়াল টু হচ্ছে R5 প্লাস R6। এই RS1 পেলাম। এখন এই RS1, R4, R3 এর তুল্য রোধ RP1 ধরি। RP1 হলে RP1 আমরা একবারে বসাই দিই, 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/RS1, RS1 ইনভার্স করে দিলাম। তার মানে RS1 এর মান আমরা, যদি এখানে মান দেওয়া থাকতো রোধের, তাহলে রোধের মান বসিয়ে আমরা RP1 বের করতে পারতাম। এই RP1টা অর্থাৎ তিনটা, এই দুটার সাথে আবার শ্রেণীতে আছে। RP1 R1 R2 এর তুল্য রোধ, এটাকে আমরা RS2 লিখতে পারি। তবে আমাদের যেটা লিখলে ভালো হয় সেটা হচ্ছে, এটাই তো শেষ তুল্য রোধ নির্ণয়, এটাই শেষ রাশিমালা, অথবা এটাকে আর ইকুয়েশন লিখবো। আর ইকুয়েশন ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2 প্লাস RP1, যা হবে সেটাই হবে হচ্ছে মোট তুল্য রোধ। এরকম আমরা অনেক বর্তনী পাবো, অনেক ভাবে থাকবে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। মিশ্র সমবায়টা হচ্ছে এরকম, যার ভিতরে শ্রেণী ও সমান্তরাল উভয় প্রকার সমবায় থাকে। এ হচ্ছে আমাদের রোধের সমবায় সম্বন্ধে। এবার আসো কোষের সমবায়। অনেকগুলি কোষ যদি আমরা একসাথে ব্যবহার করি, কোষের সমবায়, আমরা যে রাশিমালাটা পেয়েছিলাম I = E/R + R,
সেই ক্ষেত্রে একটি রোধ না থেকে যদি অনেকগুলি রোধ থাকে, শ্রেণীতে থাকুক, সমান্তরালে থাকুক বা মিশ্রতে থাকুক, সেখান থেকে আমরা আর নির্ণয় করার পদ্ধতিটা জেনেছি। সেখান থেকে আমরা আর নির্ণয় করব। শ্রেণীতে থাকলে শুধু শ্রেণীতে থাকলে আর এস, শুধু সমান্তরালে থাকলে আর পি অনেকগুলি রোধ, অথবা মিশ্রতে থাকলে আমরা আর লিখে নিলাম। এবার কোষ যদি অনেকগুলি থাকে, রোধ তো গেল অনেকগুলি, এবার কোষ যদি অনেকগুলি থাকে তাহলে কি হবে? কোষেরও এরকম নির্দিষ্ট নিয়মে সমবায় হয়ে থাকে। কোষ হচ্ছে দুই ধরনের সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়টা আমরা আগে দেখে নেই, পরে আমরা সমান্তরাল সমবায়টা দেখব। শ্রেণী সমবায় হচ্ছে একটি কোষের ঋণাত্মক প্রান্তের সাথে ধনাত্মক প্রান্ত, দ্বিতীয়টার ঋণাত্মক প্রান্তের সাথে তৃতীয়টার ধনাত্মক, এরকম করে এই বহির্বর্তনীতে একটা রোধ থাকবে। আমরা যে কোনো এক জায়গায় একটা চাবি দিয়ে দিতে পারি। এটা হচ্ছে রোধ। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তির পরিমাণ হচ্ছে ই। তাহলে আমরা তো জানি I = E/R + R। তো এই ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে I এর জায়গায় হবে IP, IS, যেহেতু শ্রেণী সমবায় IS = হচ্ছে ES/R + RS। প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। এজন্য এখানে কোষগুলি যেহেতু শ্রেণী সমবায় আছে, রোধগুলিও শ্রেণী সমবায় আছে। ES = হচ্ছে E + E + ... N সংখ্যক তড়িৎচালক শক্তি সমান হচ্ছে NE। RS = হচ্ছে R + R + ... N সংখ্যক রোধ NR। অতএব সমীকরণটি কি হবে? সমীকরণটি IS = NE/R + NR। এই হচ্ছে অনেকগুলি কোষ শ্রেণী সমবায় থাকলে সেখান থেকে প্রাপ্ত তড়িৎ প্রবাহের মান। এই তড়িৎ প্রবাহটা কি শক্তিশালী না কম শক্তিশালী, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে আমরা একটা গাণিতিক টার্মের মাধ্যমে। শক্তিশালী প্রবাহ পাওয়া, শক্তিশালী প্রবাহ পাওয়ার ক্ষেত্রে, প্রবাহের ক্ষেত্রে আমরা কি করব? যদি R is very greater than NR হয়, অতএব সমীকরণে NR কে উপেক্ষা করব। NR কে উপেক্ষা করে আমরা পাই IS = হচ্ছে NE/R সমান N × E/R সমান N × একটি কোষের প্রবাহ, একটি কোষের প্রবাহ। এর মানে কি? একটি কোষে যে প্রবাহ পাওয়া যাবে, যদি আমরা 3টি কোষ নিই তাহলে 3 গুণ পাবো, 5টি নিলে 5 গুণ, 100টি নিলে 100 গুণ। সেই ক্ষেত্রে আমরা শক্তিশালী প্রবাহ পাবো। অর্থাৎ বাইরের রোধ যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে শক্তিশালী প্রবাহ পাওয়ার জন্য আমরা কোষগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করব। আর যদি বাইরের রোধ কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন্য কিছু পাবো। যেমন আবার R is very less than NR হলে R কে উপেক্ষা করে, R কে যদি উপেক্ষা করে আমরা পাই IS = হচ্ছে NE, আর উপেক্ষা করলে থাকে হচ্ছে NR সমান হচ্ছে E/R সমান একটি কোষের
প্রবাহ, অর্থাৎ এই ক্ষেত্রে আর শক্তিশালী প্রবাহ আমরা পাবো না। তাহলে কথা হলো, যদি বাইরের রোধ অনেক বেশি হয় অভ্যন্তরীণ রোধ অপেক্ষা, তাহলে অনেকগুলি কোষ থেকে কিভাবে শক্তিশালী প্রবাহ পাওয়া যায়? তখন আমরা বলবো কোষগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে শক্তিশালী প্রবাহ পাওয়া যায়। কারণ আমরা জানি শ্রেণী সমবায়ে প্রবাহের ক্ষেত্রে আইএস ইকুয়াল টু, আমরা যে সমীকরণটা মুছে ফেলেছি, আইএস ইকুয়াল টু এনই বাই আর প্লাস এনআর, তারপরে এই লেখাটুকু লিখলে আমরা অ্যান্সারটা করতে পারবো। আর আর ইজ ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল স্মল আর হলে সেই ক্ষেত্রে শক্তিশালী প্রবাহ আমরা শ্রেণী সমবায়ে পাবো না, তবে অন্যভাবে পেতে পারি আমরা, সেটা দেখবো এখন সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় হচ্ছে বহির্বর্তনী রোধ, এ প্রান্ত, এটা বি প্রান্ত, সবগুলো ই। তো ওই সমীকরণের আদলে আমরা লিখতে পারি আইপি, আইপি ইকুয়াল টু হচ্ছে ইপি বাই আর প্লাস আরপি। এখানে ইপি ইকুয়াল টু ই, যেহেতু কোষগুলি সমান্তরাল সমবায়ে আছে, যত কোষই থাকুক না কেন সমান্তরাল সমবায়ে দুই প্রান্তের বিভব পার্থক্য, প্রত্যেকটা কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে, অর্থাৎ সবগুলি কোষের বিভব পার্থক্য একই হবে। আমরা রোধের ক্ষেত্রে এরকম দেখেছি, ইপি ইকুয়াল টু ই। আচ্ছা, এবং আরপি ইকুয়াল টু হচ্ছে 1/r প্লাস 1/r প্লাস ডট 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 এন সংখ্যক রোধ ইনভার্স অন সমান হচ্ছে n/r ইনভার্স অন সমান হচ্ছে r/n। অতএব সমীকরণটি হয়, অতএব আইপি ইকুয়াল টু ইপি জায়গায় হবে শুধু ই, আর প্লাস আরপির জায়গায় হবে r/n সমান হচ্ছে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর। আইপি সমান, আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, তড়িৎ কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রবাহের মান এইভাবে পেতে পারি। এইবার শক্তিশালী প্রবাহের ক্ষেত্রে, এইবার যদি শক্তিশালী প্রবাহ পেতে চাই, শক্তিশালী প্রবাহ পাবো কিভাবে? যদি আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর হয়, অর্থাৎ এনআর হয়, আর হয়, এনআর তো আর থাকে না, একটাই তো থাকে রোধ। আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর হলে এনআর উপেক্ষণীয়, উপেক্ষণীয়। অতএব আইপি ইকুয়াল টু এন ই বাই আর সমান হচ্ছে এন ইন্টু একটি কোষের প্রবাহ, একটি কোষের প্রবাহ। তার মানে আমরা এই ক্ষেত্রে শক্তিশালী প্রবাহ পেতে পারি। অর্থাৎ বাইরের রোধ যদি অভ্যন্তরীণ রোধ অপেক্ষা অনেক ছোট হয়, অর্থাৎ অভ্যন্তরীণ রোধটা যদি বড় হয়, সেই ক্ষেত্রে যদি শক্তিশালী প্রবাহ পেতে হয় আমরা কোষগুলিকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করব। অন্যথায় যদি এরকম হয়, অর্থাৎ উল্টাটা যদি হয়, আবার আর ইজ ভেরি ভেরি লেস দেন আর হলে, আর হলে আমরা এই স্মল আরকে উপেক্ষা করে দিব, এখানে স্মল আরকে উপেক্ষা করে দিব, সেক্ষেত্রে আইপি ইকুয়াল টু পাবো এনই
বাই এনআর সমান হচ্ছে ই বাই আর। ই বাই আর সমান একটি কোষের প্রবাহ, একটি কোষের প্রবাহ। তার মানে এই ক্ষেত্রে আমরা শক্তিশালী প্রবাহ পাবো না। তাহলে শক্তিশালী প্রবাহ আমরা শ্রেণী সমবায় পেতে পারি যদি বাইরের রোধটা অনেক বড় হয়, আর সমান্তরাল সমবায় পেতে পারি যদি বাইরের রোধটা অনেক ছোট হয়। দুই ক্ষেত্রে আমরা পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকে সরল বর্তনীতে তড়িৎ প্রবাহের রাশিমালা। তো সেই ক্ষেত্রে আমরা প্রবাহের রাশিমালার সাথে রোধের সমবায় এবং কোষের সমবায় পড়ে নিলাম। অনেকগুলি সমীকরণ পেয়েছি। এই সমীকরণগুলি দিয়ে আমরা আগামী দিন কিভাবে অঙ্ক করা যায়, গাণিতিক সমস্যা দেখাবো এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।